হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। অ্যাকর্ডিংলি আমাদের লাস্টের ক্লাসগুলো অনুযায়ী আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে WBCS এর মেইনস ডিসকাশনের। দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট পার্ট, মেইন ডিসকাশন অফ জিএস, যেটা জিএস পেপার 5, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য লাস্ট পার্ট। অ্যান্ড অলসো এই যে পুরো আমরা যে সেগমেন্টটা চালালাম যে মেইনস ডিসকাশন অফ 2020 মেইন ডিসকাশনের টোটাল ভিডিওটা এখানে আজকেই কভার হয়ে যাবে, আজকেই আমরা কনক্লুড করব। সো বিফোর দ্যাট, if you're new here on our channel, so don't forget to subscribe on our Study IQ, and then if you want to join us on other social media platform, you can also follow up on this social media site as Facebook, Instagram, Telegram and the Twitter. So without further any delay, we should start the class today. And আমরা জানি যে WBCS mains এর paper number 5 consists with the polity and economics. আর এই পেপারের অনুযায়ী প্রথম 1 থেকে 100 আমরা যেটা করেছি সেটা হচ্ছে পলিটি করেছিলাম, আর 101 থেকে 200 নাম্বার অবধি উই উইল বি ডিলিং উইথ ইকোনমিক্স। অলরেডি আমাদের 160 খানা কোয়েশ্চেন হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি অলরেডি। এটার আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছি, আজ 161 থেকে করব। তো এবার শুরু করা যায় ক্লাস। ফার্স্ট হচ্ছে 160 নাম্বারটাকে আরেকবার আমরা এখানটায় একবার রিকনক্লুড করে নিই, আরেকবার এটাকে ঝালিয়ে নিই বলতে পারি। তো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট টু কন্ট্রোল ইনফ্লেশন? আরবিআই কি করে? আরবিআই মানে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য কি করে? ইনস্ট্রাক্টস ব্যাংক টু রিডিউস ইন্টারেস্ট রেট অন লেন্ডিং। সি, আই ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং বিফোর কাম টু দিস আনসার, বিকজ এই ইনফ্লেশন সাবজেক্টটার ওপর প্রচুর প্রশ্ন এবছর এসেছে। তো ইনফ্লেশনকে বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে। আরবিআই এর দুটো টুলস আছে, একটা কোয়ালিটেটিভ টুলস আছে, একটা কোয়ান্টিটেটিভ টুলস আছে। তো এই দুটো টুলসকে আরবিআই যখন মেজার করে তখন এর মাধ্যমে কি করে, আরবিআই যখন মার্কেটে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ঘটে তাকে কন্ট্রোল করে। এবার সিম্পল ভাষায় যখন আমরা বুঝতে চাইবো যে ইনফ্লেশন বলে কাকে, আর ইনফ্লেশন মানে বাজারে যখন দুটো জিনিস হয়, যখন তোমার হাতে প্রচুর টাকা আছে আর তার সাথে সাথে দ্রব্য মূল্য রয়েছে, তাহলে তুমি কি করবে, মার্কেটে গিয়ে ওই প্রোডাক্টটা কেনার জন্য তুমি তোমার চেষ্টা তো করবে তুমি টাকা দিয়ে। এবার ধরো মার্কেটে যে প্রোডাকশন সেটা হচ্ছে কম সংখ্যায় রয়েছে এবং দুটো মানুষ আছে, তাদের দুজনের হাতেই টাকা রয়েছে, তাহলে কি এবার দুজনের যদি প্রয়োজন থাকে সেই জিনিসটা কেনার, সেই জিনিসটার প্রতি, তাহলে কে কিভাবে কিনবে? দেখা গেল একজন এক্স এটাকে কিনলো এ টাকা দিয়ে, ঠিক আছে? তাহলে পরে ওয়াই কি করবে? ওয়াই বলবে যে ঠিক আছে, ও এ দিয়েছে, আমি এ প্লাস দেবো, মানে আমি তোমাকে তুমি ও 10 টাকা দিয়েছে, আমি তোমাকে 12 টাকা দেবো, তুমি আমাকে জিনিসটা দিয়ে দাও। তো স্বাভাবিকভাবে যে ক্রেতার কাছে যে বিক্রয়কারী, সে কি করবে, বেশি টাকা দিয়ে জিনিসটা বিক্রির চেষ্টা করবে। এই যে একটা কন্ডিশন হওয়া, প্রত্যেকের হাতে টাকা এসে যাওয়াতে কি হচ্ছে, যে দ্রব্যমূল্য যেটা সেটা অনেক বেশি বৃদ্ধি হচ্ছে। তার মানে কি, মুদ্রার স্ফীতি ঘটছে, জিনিসটা কিনতে গিয়ে বেশি টাকা দিতে হচ্ছে, তাহলে মুদ্রাস্ফীতি তাকে বলছে। তো দিস ইজ কল্ড ইনফ্লেশন ইন ইংলিশ। তো এই ইনফ্লেশনকে বন্ধ করার জন্য আরবিআই কি করে, আরবিআই তার কোয়ালিটেটিভ টুলস অ্যান্ড কোয়ান্টিটেটিভ টুলস লাগায় বিভিন্ন ব্যাংকের ওপর। এবং এখানটায় বেসিক্যালি আমাদের যেটা বলতে হবে, যখন এটা ধরো আরবিআই এর ঘরে যখন টাকা ঢুকছে, তার মানে কি হচ্ছে, মার্কেট থেকে টাকা চলে যাচ্ছে আরবিআই এর কাছে, মানে মার্কেটে টাকার পরিমাণ কমছে, তাহলে এতে কি হবে, ইনফ্লেশন কমবে, ঠিক আছে? এবার ধরো যদি আরবিআই এর থেকে টাকা বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে কোথায় যাচ্ছে, মার্কেটে, মানে আরবিআই ধরো ওপেন মার্কেট যেটা স্টেটমেন্ট আছে শিট রয়েছে সেটা ধরো কিনে ফেললো, মানে আরবিআই এর টাকা মার্কেটে গেল, রাইট? কিনলো তো, তাহলে এইভাবে যে কোনো ভাবে আরবিআই টাকা মার্কেটে গেল, আরবিআই কোনো লেন্ডিং রেট কম করে দিল, আরবিআই যদি সিএনআর কে কমিয়ে দিল, এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, আরবিআই এর যে টাকা সেটা মার্কেটের মধ্যে যাচ্ছে, এগুলোতে কি হবে, ইনফ্লেশন বাড়বে। তাহলে ইনফ্লেশন কমানোর জন্য কি হবে, এই যে একটা সিচুয়েশন তার এক্সাক্ট অপোজিট ঘটনা আরবিআই কে ঘটাতে হবে, তাহলে পরে ইনফ্লেশন হবে। এটা আজকে আমি শুরুতেই বলে দিলাম, কেন এর উপর প্রচুর প্রশ্ন আসবে এবং আমরা জাস্ট এইটাকেই মাথায় রেখে প্রত্যেকটা উত্তর ক্লিয়ার করতে শুরু করব। তো ফার্স্ট কোয়েশ্চেন, এটা অলরেডি লাস্ট ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ছিল, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট টু কন্ট্রোল ইনফ্লেশন? আরবিআই ইনস্ট্রাক্টস ব্যাংক টু রিডিউস ইন্টারেস্ট রেট অর লেন্ডিং, পারচেজ বন্ড ফ্রম দ্য পাবলিক। দেখো কন্ট্রোল করছে, এখানে যদি বন্ড পাবলিকের কাছ থেকে নেওয়া হয় তাহলে কি করবে, বন্ড যদি পাবলিক থেকে কিনতে হয়, দেন আরবিআই হ্যাজ টু গো ফর
বাইং দ্য বন্ড মানে টাকা কোথায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তাহলে এটাও হবে না। ইন্টারেস্ট ইনস্ট্রাক্ট ব্যাংক টু রিডিউস ইন্টারেস্ট রেট অন লেন্ডিং। এবার দেখো ইন্টারেস্ট রেট যদি লেন্ডিং করতে কম হয়ে যায়, বেশি লোক নেবে, তার মানে মার্কেটে এটাতেও টাকা যাচ্ছে। রিডিউস এসএলআর স্ট্যাচুটারি লিকুইড রেশিও। স্ট্যাচুটারি লিকুইড রেশিও কি করে, যে ইনফ্লেশন হয় তার একটা ইনক্রিজকে বাড়াতে সাহায্য করে। ইনফ্লেশন যদি থাকে, যখন এসএলআর এর ডিক্রিজ হয় তখন কি হয়, ইকোনমিক গ্রোথ অটোমেটিক্যালি ফ্যাসিলিটেট হয় না। কারণ এসএলআর এর ক্ষেত্রেও ঠিক তাই, মার্কেটের ক্ষেত্রে টাকা যাচ্ছে, এসএলআর যখন কমিয়ে দিচ্ছে তার মানে মার্কেটে টাকা যাবে। এবার বলছে যে এটা কারেক্ট হয়েছে কন্ট্রোল করার জন্য। যদি রিডিউস, এখানে যদি রিডিউস এর বদলে ডিক্রিজ এসএলআর হতো তাহলে পরে কন্ট্রোল হয়ে যেত, কিন্তু এখানে উল্টো কেস, রিডিউস করছে, তার মানে এখানেও ঠিক হবে না। দেন কি, রেইজেস সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেটাকে কমার্শিয়াল ব্যাংকে আরবিআই কে জমা দিতে হয়। সো হিয়ার রেইজেস সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও, দ্যাট ইজ গোইং টু বি দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। তো 160 এর উত্তর হচ্ছে ডি। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম, এত ডিটেলস আলোচনা করিনি, একবারে রাইট অপশন বলে দিয়েছিলাম। সো দিস ওয়াজ দ্য everything for today's class. Now 161 নাম্বার প্রশ্ন, which statement is not correct? নিচের প্রশ্নগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক নয় সেটা আমাদের দেখতে হবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া আর অ্যাডভান্টেজেস অ্যাজ, দেখো বলেছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প, এই জাতীয় যে জিনিসগুলো, এগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজ কিভাবে দেয়? দে হ্যাভ হাই এমপ্লয়মেন্ট পোটেনশিয়াল, স্বাভাবিকভাবে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। সো দিস ইজ কারেক্ট, আমাদেরকে বের করতে হবে নট কারেক্ট। নাও হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, দেখো ক্যাপিটাল ইন্টেন্সিভ হাই হয়ে যায়, সেটা কি পসিবল? কারণ ক্ষুদ্র শিল্পে বেসিক্যালি যে ক্যাপিটাল আছে সেটার সংখ্যাটা অনেক কম থাকে সাধারণভাবে। তুমি যখন অন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসের ক্ষেত্রে যাবে সেই তুলনায় যখন তুমি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যাবে তখন স্বাভাবিকভাবে তোমার যে টাকার পরিমাণটা তুমি জমা দিচ্ছ সেটা অনেক কম হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে এটা ভুল হচ্ছেই, তার মানে আমরা বুঝতে পারছি অপশন বি রাইট হবেই। তবু আমরা বাকি দুটো দেখে নেব। ইউজ অফ লোকাল স্কিল অ্যান্ড মেটেরিয়াল, দ্যাট ইজ অলসো কারেক্ট। ক্ষুদ্র কুটির শিল্প কোথায় গড়ে ওঠে? যেখানে লোকাল যে স্কিল্ড লেবার্স অ্যান্ড মেটেরিয়ালস দ্যাট ক্যান বি অ্যাচিভেবল, সহজে যেটা সহজে অ্যাচিভ করা যাবে সেখানটায় কুটির শিল্প গড়ে উঠবে। ক্যাপিটাল ইউজ পার ওয়ার্কার রিলেটিভলি লো, দ্যাট ইজ অলসো ট্রু। এখানে যে ক্যাপিটাল ইউজ হয় তাহলে পরে সেটা রিলেটিভলি লো, which is just opposite to the option number B. So the right option here, which is not correct about the small scale industry, option number B. 162 নাম্বার প্রশ্ন দেখবো, পোস্ট 1991 রিফর্ম মেজার্স গেভ এমফাসাইজ অন। দেখো 1991 এ যখন লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন ঘটেছিল সে সময় টোটাল যেটা দেখা হয়েছিল সেটা কিসের উপর দেখা হয়েছিল? ইম্পোর্ট রেস্ট্রিকশনের ওপর, মানে ইম্পোর্ট বা যে বাইরে থেকে আনা দ্রব্যমূল্য তার উপর রেস্ট্রিকশন করা হয়েছিল। কোনোভাবেই এটা হতে পারে না। কেন হতে পারে না? ইফ উই আন্ডারস্ট্যান্ড দিস থিং প্রপারলি, বেসিক্যালি যখন রেস্ট্রিকশন ইম্পোর্ট করা হয় তখন তাহলে গ্লোবালাইজেশন কি করে হবে? তাহলে পরে বাইরের এফডিআই এই সময় শুরু হয়েছিল, আমরা জানি তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখানে শুরু হয়েছিল। তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি করে হবে যদি ফরেন দ্রব্যমূল্য এই রেস্ট্রিকশনই হয়, তাই না? তারপরে ইম্পোর্ট সাবস্টিটিউট করা, যে কোনো জিনিসের সাবস্টিটিউশন ওয়াজ ইম্পোর্টিং ওয়াজ মানে হ্যাজ বিন ব্যান্ড, এরকম তো নিশ্চয়ই করা হয়েছিল না, রাইট? import liberalization and export promotion. So there is the option ke 91 was all about the putting your Indian market to the global level. So global level e import liberalization and the export promotion, that will be the right option, not option A and B. A and B to hobei na, seta prothomei bad pore geche. Option C here is the correct option. Now 163 number প্রশ্ন দেখবো, policy of freight equalization affected West Bengal. দেখো freight equalization policy was adopted by the government India to facilitate the equal growth of industry all over the India. So basically এই যে freight equalization করা হয়েছিল সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয়েছিল? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে রাজ্যে প্রতিযোগিতামূলক বিষয়গুলো ছিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, দ্যাট হ্যাজ বিন গন ইন দ্য নেগেটিভ সোর্স। কি হয়েছিল? স্বাধীনতার যে পূর্ব সময়ে, মানে প্রথমে যখন টাটা বা ডালমিয়া এদের মতো যে শিল্পগুলো, সেই যে ব্যবসায়িক সংস্থাগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে কাজ করছিল, when the trade equalization policy আসলো তখন কি হলো? এই সমস্ত যে গ্রুপগুলো যারা অ্যাকচুয়ালি মুনাফা অর্জন করছিল তারা পিছিয়ে গেল, বিকজ দ্য ইকুয়ালাইজেশন ইজ দেয়ার, এভরি কোম্পানি শুড হ্যাভ দ্য প্রপার ইকুয়ালিটি। সো দিস ইজ ওয়াই ওয়েস্ট বেঙ্গলের কিভাবে ঘটনা ঘটেছিল, এটা বেনিফিশিয়াল কখনোই ছিল না, ইট ওয়াজ নিউট্রাল, নো আনসার্টেন ছিল না। দ্য রাইট অপশন ওয়াজ অ্যাডভার্স, just situation was that before has actually gone into the vein. Next question এ যাব 164 নাম্বার প্রশ্ন, inflationary pressure in the domestic market makes
আগান দেখো এখানটা একটা ইনফ্লেশনের ওপর প্রশ্ন দিয়েছে যে ইনফ্লেশনারি প্রেসার মানে যে ডোমেস্টিক বা যে লোকাল মার্কেট বলা যায়, লোকাল মার্কেট মানে ডোমেস্টিক মার্কেট মানে কি ইন দা এরিয়া অফ দ্য কান্ট্রি বাউন্ডারি, কান্ট্রির যে বাউন্ডারি আছে সেই যে এরিয়া আছে তার মধ্যে মেক্স ব্যালেন্স অফ ট্রেড আনফেভারেবল, ইমপ্রুভ ব্যালেন্স অফ ট্রেড, নো ইমপ্রুভ কি করে হতে পারে, ডাজ নট এফেক্ট ফরেন এক্সচেঞ্জ এন্ড রিজার্ভ ফরেন ট্রেড, নো ইনফ্লেশনারি যখন প্রেশার আসে তখন ডেফিনেটলি ইট এফেক্ট দ্য ফরেন এক্সচেঞ্জ এন্ড রিজার্ভ and relationship is uncertain, no it is not possible, so the right option is option A, make balance of trade unfavorable. 165 নম্বর প্রশ্ন দেখবো, which one of the following is a correct statement, নিচের মধ্যে কোনটি correct statement in case of RBI does not control foreign exchange reserve, is this correct statement, no RBI এর হাতে কিন্তু definitely foreign exchange reserve রাখা থাকে HER, তাই না, RBI does not provide short term loan to the central government, no this is not also right, RBI এর হাতে short term government এর রোল অনেকগুলো রয়েছে, রাইট, এবং RBI control foreign exchange reserve, তো RBI does not control foreign exchange reserve and RBI control the foreign exchange reserve, that is the correct statement, ঠিক আছে, so RBI has direct control on the non-banking financial intermediaries, no RBI doesn't have the direct control on the NBFC, ঠিক আছে, so the right option here will be the RBI control the foreign exchange reserve, that's option C. 166 নম্বর প্রশ্ন দেখবো, which statement is correct in cooperative farm, cooperative farm এর ক্ষেত্রে কি হয়, farmers pool their land to form a land holding এবং farmer do not face joint responsibility, private ownership of the land does not remain, farmer do not join voluntarily, নিচের মধ্যে কোনটা কারেক্ট বলেছে, ডেফিনেটলি ফার্মারের যে পুল থাকে ফর দেয়ার ল্যান্ড টু ফর্ম এ লার্জ হোল্ডিং, দে মেক আ পুল মানে একটা তারা নিজেদের জায়গা তৈরি করে যেখানটায় প্রচুর পরিমাণে তারা ল্যান্ড হোল্ড করতে পারে, সো দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। নাও কোয়েশ্চেন নাম্বার 167 এ যাব, কমিটি অন দ্য ফাইন্যান্সিয়াল রিফর্ম রেকমেন্ড, যে ফাইন্যান্সিয়াল রিফর্ম কমিটি আছে সেটা কি রেকমেন্ড করেছিল, ফেজ রিডাকশন অফ দ্য স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, ইয়েস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, gradual increase in the SLR, no, making SLR an important credit control measure, no that is also not the correct, and both B and C, the both B and C is correct, no it is also not correct, B আর C কিভাবে কারেক্ট হবে যদি একটা যদি ঠিক না হয়, রাইট, option A is the correct option, the phase reduction of SLR. Now 168 নম্বর প্রশ্ন, structural adjustment program in India required, ইন্ডিয়াতে যে structural adjustment program রয়েছে সেটা কি রিকোয়ার করে, fiscal deficit 0 নাকি fiscal deficit very low, fiscal deficit very high, fiscal deficit moderately high, what is fiscal deficit, বেসিক্যালি যে বাজেটারি প্রোগ্রাম নেওয়া হয় এবং তার ক্ষেত্রে যতটা তার বাজেটের জন্য অ্যালাউ করা হয় এবং তার সাথে যখন খরচ বেশি হয়ে যায় তার মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড দ্য ফিসকাল ডেফিসিট, সো ফিসকাল ডেফিসিট যদি 0 হয় দেন how the adjustment program will come into the phase, আসতে পারবে না, so fiscal deficit has to be very low, in that case option B is the correct. Now next question 169, the program Operation Barga was undertaken with quick success in, অপারেশন বর্গা এর আগেও এই প্রশ্নটা ছিল, আগেন আই উইল বি রিমাইন্ডিং ইউ কি যদি তোমরা একটা কন্টেন্টকে মানে ধরো অপারেশন বর্গা রয়েছে, নাও ইউ আর সরি নাও হোয়াট ইউ আর ডুইং, তুমি অপারেশন বর্গা এই পুরো টপিকটাকে তুমি কভার করলে, এবার অপারেশন বর্গা যখন তুমি পড়ছো ইউ নিড টু রিড অল দ্য টপিক অফ ইট, অল দ্য ডাইমেনশন অফ যে অপারেশন বর্গা কোথায় হয়েছিল, দেন অপারেশন বর্গার কি রেজাল্ট ছিল, দেন অপারেশন বর্গা কেন হয়েছিল, আর অপারেশন বর্গার পিছনের রিজন কি ছিল, রাইট, দিস ইজ ভেরি সিমিলার, আর এবং তার সাথে অপারেশন বর্গা কিভাবে পুরো কান্ট্রি ওয়াইড এটা এফেক্ট করেছিল, ইউ হ্যাড টু নিড অল দ্য সেগমেন্ট, এবং সেটা যখন তুমি করবে দেখো অলরেডি তুমি যখন এই একটা টপিক করলে তুমি তার মানে এখানটায় আরামসে 4 নাম্বার পেয়ে গেলে, রাইট, কেন পেলে, কারণ সরি এখানে 2 নাম্বার পেয়ে গেলে, কেন পেয়ে গেলে 2 নাম্বার, কারণ দেখো এর আগেরটা অপারেশন বর্গা সম্পর্কে আমরা কোয়েশ্চেন পড়েছি, সো হিয়ার দ্য অপশন উইল বি যে অপারেশন বর্গা যখন আন্ডারটেক করা হয়েছিল তখন কোন রাজ্য সব থেকে বেশি ফল লাভ করেছিল, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, নান অফ দ্য অ্যাবভ, এন্ড দ্য রাইট অপশন ইজ অপশন বি, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন অ্যাকচুয়ালি অপারেশন বর্গা ইজ দ্য শেয়ার ক্রপার্স, যাদেরকে বলা হতো কি বর্গাদার বা যাদেরকে বলা হতো জোরদার,
ঠিক আছে, তারা যারা ছিল তারা কি ছিল, তারা যে ক্রপের শেয়ার নিত এবং তারা যাতে যখন ল্যান্ড রিফর্ম হলো ইন্ডিয়াতে, ল্যান্ড রিফর্মের পর তারা যাতে কোনোভাবে মানে একদম ভাবে তাদের যাতে যাদের ইনকামেবল এরিয়া সেগুলো যেন জিরোতে না পৌঁছে যায়, সেই জন্য তাদেরকে বা তাদের ওপর কোনো রকম ফিনান্সিয়াল প্রেশার তৈরি না হয়, সেইগুলো থেকে বাঁচার জন্য অপারেশন বর্গাকে সব থেকে বেশি কোথায় লাগু করা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে, অ্যান্ড ইট ওয়াজ অলসো ভেরি মাচ এফেক্টিভ। 170 নম্বর প্রশ্ন পড়বো, ফার্স্ট ডিকেড অফ প্ল্যানিং অবজার্ভ, প্রথম যে 5টা ডিকেড সেটা কি অবজার্ভ করেছিল, এটা হিন্দু হবে না, এটা হাই হবে। হাই রেট অফ গ্রোথ অফ জিডিপি, হাই গ্রোথ অফ পার ক্যাপিটা ইনকাম, ডিক্লাইন ইন পার ক্যাপিটা ইনকাম, নাকি হাই গ্রোথ অফ জিডিপি। সো দ্য রাইট অপশন ইজ হিন্দু রেট অফ গ্রোথ অফ জিডিপি বা হাই রেট অফ গ্রোথ অফ জিডিপি, যেটা ফার্স্ট প্রশ্ন রয়েছে। তো বিকজ আফটার দ্য 5 ডিকেড অফ দ্য প্ল্যানিং, প্রথম যে 5 দশক তাতে যখন প্ল্যানিং করা হলো, তাতে কি হলো, ইন্ডিয়ার যে জিডিপি রেট সেটা অনেকটা বেড়ে গিয়েছিল। 171 নম্বর প্রশ্ন, মানি ডিফাইন্ড অ্যাজ এম কনসিস্ট অনলি চেকেবল ডিপোজিট, নাকি চেকেবল ডিপোজিটের সাথে কারেন্সি, নাকি অ্যাবভ বি মানে অ্যাবভ বলতে বলেছে অনলি চেকেবল ডিপোজিট প্লাস কারেন্সি প্লাস মিউচুয়াল ফান্ড, নাকি ওপরে কোনোটাই না। সো দ্য রাইট অপশন উইল বি দ্য অনলি চেকেবল ডিপোজিট অ্যান্ড কারেন্সি, দ্য অপশন বি হিয়ার ইজ দ্য রাইট অপশন। 172 নম্বর প্রশ্নে যাব, দ্য ইয়ার অফ সেটিং আপ অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ, এটা থাকবে হচ্ছে 1935। রিজার্ভ ব্যাংক ইন্ডিয়াতে কবে তৈরি হয়, অন্য অপশন গুলো ডিউ টু দা টেকনিক্যাল ফল্ট আমরা দেখতে পাচ্ছি এটা 1927 নাকি 1921 হবে, 1935, 1947, 1949। দ্য রাইট অপশন উইল বি 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে রিজার্ভ ব্যাংকেও সেট আপ করা হয়েছিল অ্যাকর্ডিংলি, রাইট, ফর দ্য ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট। 173 নম্বর প্রশ্ন, দ্য স্টেটাস অফ দ্য বর্গাদার ইজ, সি আগেন বর্গাদারের স্টেটাস কি ছিল, ওনার কাল্টিভেশন, আগেন দেখো যেটা আমরা পড়লাম বর্গা যে বিদ্রোহ ছিল বা বর্গা সিস্টেম ছিল তার আন্ডারে এই প্রশ্নটাও আসছে। তো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি অপশন হবে অপশন বি শেয়ার ক্রপার। নাও ডিউরিং দ্য প্রি রিফর্ম পিরিয়ড দিস টেকনিক ওয়াজ লেস্ট ইউজ, বলেছে প্রি রিফর্ম পিরিয়ডে নিচে যে টেকনিক সব থেকে কম ইউজ কি হয়েছে, ভ্যারিং সিআরআর, ভ্যারিং এসএলআর বা সিআরআর সব থেকে কম হয়েছে ইউজ, নাকি ডিসকাউন্ট রেট মেকানিজম, নাকি অল অফ দ্য অ্যাবভ। সো অল অফ দ্য অ্যাবভ হবেই না, কারণ এসএলআর বা সিএলআর এর মধ্যে কোনো ডিফারেন্সেস পাওয়া যায়নি প্রি রিফর্মের ক্ষেত্রে। এসএলআর সিএলআর এর পুরো কনসেপ্টই পরবর্তীতে নিয়ে আসা হয়েছে, যেহেতু বিকজ অফ দ্য অ্যাজ এ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ টুল, সো দ্যাট দে ক্যান হ্যাভ দ্য control over the inflation. So that is after the reform period. So actually the discount rate mechanism, that is the time which has been under the pre-reform period. 175 নম্বর প্রশ্ন পড়বো, পয়েন্ট আউট দ্য রং স্টেটমেন্ট, নিচের কোন প্রশ্নটা ভুল, ঠিক আছে, কোন স্টেটমেন্টটা এখানে ভুল দেওয়া হয়েছে। ইনক্রিজ ইন মানি সাপ্লাই থ্রু ডেফিসিট ফাইন্যান্সিং, বলেছে ডেফিসিট ফাইন্যান্সিং এ যেভাবে মানিকে সাপ্লাই করা হয় বা টাকা কিভাবে বৃদ্ধি করা হয়, টাকা কিভাবে সাপ্লাই হয়, raises production if supply condition is elastic, নাকি it starts multiplier working, it helps to employ unutilized resources, naki it always inflationary. So in the case when it is about the deficit financing, definitely it will be inflationary, right? Deficit financing এর কথা বলা আছে। তো deficit financing কে যখন তুমি মাফ করতে হবে তখন তোমাকে কি করতে হবে, টাকা ইনফ্লো করতে হবে মার্কেটে, রাইট। তোমার তো ডেফিসিট হয়েছে, মানে তুমি যা বাজেট করেছো এবং তুমি যা খরচা করেছো সেটা অনেক বেশি হয়ে গেছে। এবার সেই বেশিটাকে তুমি, সেই বাজেটটাকে তুমি কিভাবে ক্যাপটিভ করবে, ইউ হ্যাভ টু ফ্লো মানি ইন দ্য মার্কেট। সো ইন দ্যাট কেস অলওয়েজ ইট উইল বি ইনফ্লেশনারি, অপশন ডি ইজ দ্য কারেক্ট। 176 নম্বর প্রশ্ন, ইন এ ওয়েল ডেভেলপমেন্ট বিল মার্কেট, ওয়েল ডেভেলপমেন্ট বিল মার্কেটের ক্ষেত্রে কি হয়, ফ্রিকোয়েন্সি অফ বিল চেঞ্জিং হ্যান্ডস উইল বি লো, বলেছে যে বিল চেঞ্জিং হ্যান্ডস সেটা লো হবে, নাকি ফ্রিকোয়েন্সি অফ বিল চেঞ্জিং হ্যান্ডস উইল বি হাই। ডেফিনেটলি ইট উইল হ্যাপেন, যখন বিল ডেভেলপ মানে বিল মার্কেটের কথা হচ্ছে, ডেভেলপ বিল মার্কেটের কথা বলা হচ্ছে, দেন দ্য বিল চেঞ্জিং হ্যান্ডস উইল বি হাই, বারবার সেটা যেন অনেক বেশি মাত্রায় বিল চেঞ্জ করতে হবে। ফ্রিকোয়েন্সি অফ বিল চেঞ্জিং উইল বি মিডিয়াম, নো, ইন দ্য কেস অফ দ্য medium or neutral, the development of the bill market we cannot possible. So in that case the frequency of the bill changing hands will be medium. 177 নম্বর প্রশ্ন পড়বো, the new economic policy observe this approach towards the monopolies, নিচে যে ইকোনমি পলিসি সেটা কি মানে মনোপলিসির ক্ষেত্রে কি অবজার্ভ করে, remove all restriction on the monopolies,
tighten such restriction, keep natural approach, regulate monopolist parties. So here basically যে প্রশ্নগুলোর আমরা অপশনগুলো দেখছি ম্যাক্সিমাম দে আর টুয়ার্ডস দ্য হাই, মিডিয়াম, লো অর নিউট্রাল। তো বেসিক্যালি নিউট্রাল এবং এটা একটা মানে শর্ট টার্ম এটা বলছে যে ইটস ইফ ইট ইজ অ্যাবাউট দ্য নিউট্রাল অর লো দেন ইট ক্যান নট হ্যাপেন, রাইট? সো ইন দ্যাট কেস রিমুভ অল রেস্ট্রিকশন অন দ্য মনোপলিস। যদি মনোপলিসের ওপর থেকে সমস্ত রকম রেস্ট্রিকশনকে হারিয়ে দেওয়া হয় তো হাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। দ্যাট ইজ বিন টোল্ড অ্যাবাউট দ্য নিউ ইকোনমিক পলিসি। ঠিক আছে, মনোপলিসের ক্ষেত্রে ইকোনমিক পলিসি বলে দিয়েছিল দ্যাট ইট হ্যাড টু বি রিমুভ উইথ অল দ্য রেস্ট্রিকশন অন দ্য মনোপলিস। মনোপলিস মানে একটা সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল পলিসিস এর সাথে। নাও 178 পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ হ্যাভ এ লং চেইন এফেক্ট অন ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিজ। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রির একটা লং চেইন কাজ করে, ডেফিনেটলি কাজ করে। দ্য অপশন এ ইজ দ্য রাইট, ট্রু। বাকিগুলো তো পড়া মানে না জেনে আমরা বুঝতে পারছি ফলস হবেই না, অ্যাপ্লাইড টু সাম এক্সটেন্ট বা আনসার্টেন, দিস ক্যান নট হ্যাপেন। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, ট্রু। Now 179 impact of economic reform policies on agriculture was economic reform policies on agriculture was A, beneficial, adverse, remained neutral or uncertain. Option B is adverse. Impact of economic reform policies on agriculture actually adverse হয়েছিল। কেন হয়েছিল অলরেডি এটা আমরা একটা ক্লাসে লাস্ট থার্ড or সেকেন্ড ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। বিকজ ইন দ্য ইকোনমিক পলিসি ইট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্কড on the industrial sector and in the organized sector, while the economic policy agriculture being an unorganized sector, it has been in an adverse effect because the agricultural class and the labor class was been out from this section. So that right option is B, adverse. 180 number প্রশ্ন পড়বো। indicate the statement which is not correct. Again it is about not correct, ঠিক আছে, ভুল কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। The industrial policy 1991 witnessed what? Abolition of industrial license for majority industries. No, it was not that, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে, রাইট? আপার লিমিট অফ ফরেন ইনভেস্টমেন্ট রিডিউস। সো আপার লিমিট অফ ফরেন ইনভেস্টমেন্ট যদি রিডিউস করা হয় তাহলে সেই ক্ষেত্রে গ্লোবালাইজেশন বা এফডিআই কি করে সম্ভব, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি করে সম্ভব? এটা একটা সাধারণ কোয়েশ্চেন না? তো আমাদেরকে এমনি বুঝতে হবে যে আপার লিমিট অফ দ্য ফরেন ইনভেস্টমেন্ট ক্যান নট বি রিডিউসড, সো ইট শুড বি রেজড। হ্যাঁ, অপশন সি অপশন দেওয়া রয়েছে, প্রাইভেটাইজেশন অফ দ্য প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ রিডিউস, দ্যাট ইজ অলসো বিন রিটেন হেয়ার। privatization of the public sector enterprise, that also reduce. So here the right option will be কোনটা ভুল? আপার লিমিট অফ দ্য ফরেন ইনভেস্টমেন্ট রিডিউস, দ্যাট ইজ দ্য রং স্টেটমেন্ট, দ্যাট ইজ দ্য নট কারেক্ট স্টেটমেন্ট। 180 বি। 181 the second 5-year plan gave utmost emphasis on the growth of the following industry. বলেছে যে সেকেন্ড 5-year প্ল্যান ঘটেছিল তাতে সব থেকে বেশি এমফাসাইজ কিসের উপর দেওয়া হয়েছিল? কনজিউমার গুড, ক্যাপিটাল গুড, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এন্ড অ্যান্সিলারিজ এন্ড ইলেকট্রনিক গুড ইন্ডাস্ট্রি। সো সিম্পলি এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উই জাস্ট হ্যাভ টু গো থ্রু দ্য 5th year পলিসি, তাই না? 5th year প্ল্যানিং কমিশনের মধ্যে দিয়ে যেতে হবে টু আন্ডারস্ট্যান্ড হাউ, সি 5th year প্ল্যানিং কমিশন ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইকোনমি। ইকোনমিকে যদি তোমার প্রেজেন্ট ইকোনমি ইন্ডিয়ার বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য 5th year প্ল্যানিং কমিশন, সো দ্যাট ওয়ান আফটার ওয়ান এটা ক্রোনোলজিক্যালি হিস্টোরিক্যালি কিভাবে ইন্ডিয়ান ইকোনমি রিফর্ম হয়েছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই উইল অলওয়েজ সাজেস্ট ইউ টু গো থ্রু দ্য ইকোনমিক পলিসি, দ্য 5th year পলিসি ডেফিনেটলি, ঠিক আছে? সো ইন দ্যাট কেস হোয়াট উইল বি দ্য রাইট অপশন? এখানটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অ্যান্সিলারিজ, দ্যাট ইজ দ্য রাইট অপশন। The capital goods, sorry, extremely sorry. The B, capital good is the right option. The second year 5-year plan which is given the utmost importance to it, ক্যাপিটাল গুডস এর উপর সব থেকে বেশি দেওয়া হয়েছিল। নাও 182 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটেজি ফার্স্ট অ্যাপিয়ার ইন দ্য প্রোডাকশন অফ প্যাডি, অয়েলসিড, হুইট অর পালসেস। তো দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি হুইচ ইজ বিন কল্ড দ্য গ্রিন রেভলিউশন, সেটা কার উপর প্রথম প্রোডাকশনের উপর করা হয়েছিল? অয়েল সিড, প্যাডি, হুইট না পালসেস? দ্য রাইট অপশন উইল বি গম। আমরা জানি মেনলি দ্য নর্থ ইন্ডিয়াতে হয়েছিল এবং সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে দ্যাট ওয়াজ ডিফারেন্ট।
and you have to write down in the comment what was the different thing, ঠিক আছে, but this is mainly started with the wheat, ঠিক আছে, গম দিয়ে শুরু হয়েছিল। Now 183 নম্বর প্রশ্ন, indicate the incorrect statement, land reform program in India aimed at, land reform যে প্রোগ্রাম হয়েছিল ইন্ডিয়াতে তার এম কি ছিল, তার লক্ষ্য কি ছিল, রেন্ট রেগুলেশন করা, ল্যান্ড সিলিং করা, টেনেন্সি সিকিউরিটি, নাকি ইনক্রিজিং পাওয়ার অফ দ্য ইন্টারমিডিয়ারিজ। যে ল্যান্ড রিফর্ম প্রোগ্রাম ইন্ডিয়াতে ছিল দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য পাওয়ার অফ দ্য ইন্টারমিডিয়ারিজ, রাইট, যেটা তাদের ইনক্রিজিং পাওয়ার ছিল সেটাকে ঠিক করার জন্য ল্যান্ড রিফর্ম মানে প্রোগ্রাম করা হয়েছিল। দ্যাট ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অলরেডি বিন বলা, ইনক্রিজ দ্য পাওয়ার অফ ইন্টারমিডিয়ারিজ, দ্যাট ওয়াজ বিলকুল অপোজিট, তাই তো, যে যে ইন্টারমিডিয়েট ছিল তাদের পাওয়ারকে কমিয়ে দেওয়ার জন্য এই ল্যান্ড রিফর্ম প্রোগ্রাম করা হয়েছিল। নাও নেক্সট কোয়েশ্চেন, রিডিসকাউন্টিং অফ দ্য বিল ইজ সোর্স অফ, বলেছে রিডিসকাউন্টিং অফ দ্য বিল ইজ এ সোর্স অফ হোয়াট, লং টার্ম ক্রেডিট, শর্ট টার্ম ক্রেডিট, মিডিয়াম টার্ম ক্রেডিট, নাকি অ্যাসিস্ট্যান্স ফর দ্য গভর্নমেন্ট লোন টেকেন ফ্রম দ্য মার্কেট। সো সিম্পল আমরা জানি রিডিসকাউন্টিং বিল ইজ কাইন্ড অফ আ শর্ট টার্ম ট্রেড ক্রেডিট, দ্যাট ইজ অপশন নাম্বার বি। সো ইট ইজ বিন দ্য রাইট অপশন। দেন 185 proceed of the personal income tax go to, personal income tax যেটা রয়েছে সেটা কার কাছে যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট and local self government, নাকি সেন্ট্রাল and state government। This is again a thing of the concurrent list come the second list, so it is been proceed of the personal income, that tax goes to the central and the state government both, right, option D is the correct option। 186 number প্রশ্ন, maintenance of the high statutory liquidity ratio was not favored by, বলছে maintenance of the high statutory liquidity ratio was not favored by whom, the Chelia committee, the Chakraborty committee, the Narasimham committee and the Tarapur committee। Again the banking sector actually deal with all the Narasimham committee, তাই না, wait, so the Narasimham committee is the right option here। Now 187 number প্রশ্ন, economic infrastructure does not include this item, economic infrastructure যখন কথা বলা হয় তখন কোনটা এর মধ্যে অ্যাড করে না, road rail network definitely it added the economic infrastructure, electricity generation definitely comes under the economic infrastructure, telecommunication definitely come on the economic infrastructure according to the science and tech, program for literacy, so literacy program comes under the other section of the social issue, right, the governance and the social issue, it doesn't come into the economic infrastructure, so the right option is will be option D, that doesn't contain the economic infrastructure। 128 number প্রশ্ন, রিলেটিভ ইম্পর্টেন্স ইন গভর্নমেন্ট রেভিনিউ ইন ইন্ডিয়া ইজ হাই ইন কেস অফ, বলেছে যে রিলেটিভ ইম্পর্টেন্স কখন বৃদ্ধি পায় গভর্নমেন্টের ক্ষেত্রে, কখন বৃদ্ধি পায়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, পাবলিক ডেবিট, নাকি ডেফিসিট ফাইন্যান্সিং। দ্য রাইট অপশন উইল বি, উইদাউট মাই অ্যাকনোলেজমেন্ট ইউ অল নো ইট উইল বি দ্য ইনডাইরেক্ট ট্যাক্স, কারণ এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের যে রিলেটিভ ইম্পর্টেন্স গভর্নমেন্টের ক্ষেত্রে দ্যাট ইজ অলওয়েজ গেট ইনটু দ্য হাই, রাইট। 189 প্রশ্ন, ফাইন্যান্সিয়াল রিফর্ম কমিটি রেকমেন্ডেড, ফাইন্যান্সিয়াল রিফর্ম কমিটি কি রেকমেন্ড করে, অ্যাডমিনিস্ট্রেটিভ রেট অফ ইন্টারেস্ট, ডিরেগুলেশন অফ রেট অফ ইন্টারেস্ট, মোর লোন টু নন প্রফিটেবল প্রায়োরিটি সেক্টর, বোথ বি অ্যান্ড সি। So deregulation of the rate of the interest, that will be the right option because financial committee talk on the deregulation of the rate of interest so that the basic financial movement can be in a better way, right? Now 190 number প্রশ্নতে যাব, মেজর পার্ট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার শোজ, হোয়াট ডাজ ইট শো, ভারতবর্ষের যে এগ্রিকালচারাল সেক্টর তার বেশিরভাগ সেক্টরটা কি দেখায়, ক্যাপিটালিস্ট এগ্রিকালচার সিস্টেম, নো, এটা হচ্ছে ছিল ল্যান্ড রিফর্মের আগে ডেফিনেটলি ক্যাপিটালিস্ট এগ্রিকালচার সিস্টেম ছিল বিকজ এগ্রিকালচারাল ল্যান্ড ওয়াজ আ wealth of a superior or higher class, একটা পুঁজিপতিদের হাতেই কালচারাল ছিল, কিন্তু আফটার দ্য ল্যান্ড রিফর্ম থিং এন্ড আফটার দ্য অ্যাবলিশন অফ দ্য রাইট অফ দ্য ল্যান্ড কি হলো যে এটা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গেল অ্যান্ড স্মল সাইজ ল্যান্ড বা স্মল সাইজ ফার্মে এটা বিভক্ত হয়ে গেল এবং সেটাই কন্টিনিউ চলছে, এবং লার্জ সাইজ ফার্ম বা অথবা কোঅপারেটিভ ফার্ম দ্যাট ইজ নট বিন সিন ইন দ্য India, এটা আগে ছিল capitalistic agriculture system which is the large size farm that was there before the land reform. So here the right option will be option B, small size farm। 191 number প্রশ্ন দেখবো, devaluation of Indian currency in 1991 was expected to have this effect। নিচে বলছে যে যখন ডিভ্যালুয়েশন করা হয়েছিল 1991 তে তখন এটা কি এফেক্ট রেখেছিল,
decline in export, increase in export, decline in export and import, and increase in imports. So basically যখন devaluation করা হয় Indian currency, that resulted in the increase in the export. Okay, the right option will be the increase of export. Now question number 192, priority sector lending by the commercial bank. Priority sector lending by the commercial bank raise the level of non-productive asset, মানে NPA মানে বৃদ্ধি করে দেয়, রিডিউস এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, মানে যে অ্যাসেট গুলো ক্রিয়েট হচ্ছে থ্রু দ্য ব্যাংক বাই লেন্ডিং মানি, বাট আফটার সার্টেন পিরিয়ড। দেখো নন পারফর্মিং মানে কি, যে অ্যাসেট তুমি দিয়েছো, অ্যাসেট কাকে বলে, যখন তুমি কোনো কাস্টমারকে লোন লেন্ড করছো বা তুমি টাকা লেন্ড করছো তখন সেখান থেকে ব্যাংক ইন্টারেস্ট পাচ্ছে, সো দ্যাট ইজ গোয়িং টু বি অ্যান অ্যাসেট, সিম্পল ভাষায় আমরা বুঝবো। এবং সেই অ্যাসেট যখন ক্রিয়েশনের পর তুমি যখন সেই ইন্টারেস্ট পেই করছো না, তাহলে ওটা কি হবে, দ্যাট ইজ নট পারফর্মিং এনিথিং, সো ইট বিকাম দ্য নন পারফর্মিং অ্যাসেট, ঠিক আছে। সো ইন দ্যাট কেস যখন প্রায়োরিটি সেক্টর লেন্ডিং হয়, প্রায়োরিটি সেক্টর যখন লেন্ড করা হয় কমার্শিয়াল ব্যাংকের দ্বারা, সেটা স্বাভাবিকভাবে নন প্রোডাক্টিভ অ্যাসেট বা নন পারফর্মিং অ্যাসেটকে বাড়িয়ে তোলে। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ উইদাউট এনি ডাউট। তো রিডিউস বা আনসার্টেন বা নিউট্রাল করে দেয়, এটা কখনোই হবে না। সো দিস থ্রি আর নট কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। নাও 193 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? নিচের মধ্যে কোন স্টেটমেন্টটা সত্যি নয়? মহল্লা নবী স্ট্র্যাটেজি অফ প্ল্যানিং ইমপ্লাইড, বলছে মহল্লা নবী স্ট্র্যাটেজি অফ প্ল্যানিং কি ইমপ্লাই করে? ইম্পোর্ট সাবস্টিটিউশন, building of infrastructure and heavy industries, high priority on industrialization, globalization of the ইকোনমি। তো বলেছে যে নিচের কোনটা সত্য নয়, মহলানবিশ প্ল্যানিং কি করেছিল না? ডেফিনেটলি দেখো এখানটায় গ্লোবালাইজেশন অফ ইকোনমি দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন 1991 এ যখন আমাদের ডিভ্যালুয়েশন অফ দ্য মানি সাপ্লাই হলো, এবং তার সাথে যখন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসলো 1991 এ, that comes with the globalization, privatization and liberalization. So globalization of the economy does not come under the Mohalanobish strategy or Mohalanobish plan, right? So 194 নম্বর প্রশ্ন যাবো, এখানে ডি হবে, বুঝেই গেছো। মানি সাপ্লাই when defined as M3 consist of, again একটা কোয়েশ্চেন অলরেডি এর সম্পর্কে একটা উত্তর দিয়ে দিয়েছে, আবার এই প্রশ্নটা এখানে একই পেপারের মধ্যে রিপিট করা হয়েছে। কমার্শিয়াল ব্যাংক ডিপোজিট অনলি, মানে M3 কি রাখে? আমরা জানি যে M3 এর মধ্যে কি থাকে, কমার্শিয়াল ব্যাংকের ডিপোজিট থাকে, প্লাস কি দেওয়া হয়, কারেন্সি ডিপোজিট দেওয়া হয়, আর প্লাস থাকে ডিমান্ড ডিপোজিট। এই তিন রকমের ডিপোজিট দিয়ে তৈরি হয় M3, রাইট? এবার অপশন দেখবো, সি অপশন বি এখানটা অলরেডি দেওয়া রয়েছে, অ্যাবভ মানে কমার্শিয়াল ব্যাংক ডিপোজিট উইথ দ্য কারেন্সি প্লাস ডিমান্ড ডিপোজিট। না 195 নম্বর প্রশ্ন, লিটারেসি রেট ইজ দ্য হাই অ্যামং ইন্ডিয়ান সিটি, বলেছে এর মধ্যে কোনটার লিটারেসি রেট সব থেকে বেশি? মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, কেরালা নাকি তামিলনাড়ু? The right option here will be the Kerala. Option C is the right option. Now 196 নম্বর প্রশ্ন, টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড, টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস কি মধ্যে থাকে? টার্সিয়ারি সেক্টর কনসিডার দ্য সার্ভিস সেক্টর। এবার আমরা এখান থেকে দেখে নিই সার্ভিস সেক্টর কি। মাইনিং অ্যাক্টিভিটি, এটা প্রাইমারি হবে। ব্যাংকিং অ্যাক্টিভিটি, দ্যাট ক্যান বি সার্ভিস সেক্টর। ডেইরি ফার্মিং, that is also from the primary section, all of the above to hobai na. So the right option is option B, banking activity is come under the tertiary sector activities. 197 number প্রশ্ন, the year of bank nationalization is, ব্যাংক ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? 1900, এখানে 68 রয়েছে, এখানে 1966, 1971, 73। the right option is option B, 1969, রাইট? 198 নম্বর প্রশ্ন দেখবো, ইন্ডিকেট দ্য কারেক্ট স্টেটমেন্ট। আর্লি ফেজ অফ ইন্ডিয়ান প্ল্যানিং এক্সপিরিয়েন্স, যখন ইন্ডিয়ান প্ল্যানিং সেকশন নতুন হয়েছিল, আগেন কোয়েশ্চেন হুইচ ইজ রিপিটেটিভ হিয়ার, এটা ইম্পোর্ট সাবস্টিটিউশন, ইম্পোর্ট লিবারালাইজেশন নাকি ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট নাকি বোথ বি এন্ড সি? দ্য রাইট অপশন উইল বি দ্য, যখন ইন্ডিয়ান প্ল্যানিং এক্সপিরিয়েন্স করে, ইম্পোর্ট লিবারালাইজেশন। অপশন বি হিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা আরো বেশি করে হয়, তাই না? 199 নম্বর প্রশ্ন, সিআরআর ইনস্ট্রুমেন্ট আর অ্যাপ্লিকেবল অন, আগেন প্রশ্ন যেটা হচ্ছে অলরেডি পেপারে রিপিট করা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। দ্যাট ডাজ মিন কি ওয়েস্ট বেঙ্গল এর যে পেপার হয়, দ্যাট ইজ নট সো টাফ। বেসিক্যালি ইফ উই আর ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট দ্য কনসেপ্ট, দ্য মেন্স পেপার ক্যান বি ক্লিয়ার্ড বাই এনি স্টুডেন্ট, রাইট? দেখো এখানটা বলেছে অপশন এ
শিডিউল কমার্শিয়াল ব্যাংক অনলি, শিডিউল কমার্শিয়াল ব্যাংক প্লাস ইনভেস্টমেন্ট কোম্পানিজ না, সিএআর কখনো কোনো আদার কোম্পানির ওপর থাকে না। অল কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, নো, দ্যাট ইজ নট পসিবল, অল অফ দ্য অ্যাবভ, নো। তো রাইট অপশন হচ্ছে যারা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক থেকে সিআরআর তাদের উপরই লাগু করে আরবিআই, ঠিক আছে। The last question of this series today, and we are going to conclude the series for today. We will be coming with a new video with new series, and I'm pretty sure that is going to be helpful for you. Now the last question is excise duty is non-regressive or not unpopular, exposed on X factory production, none of the above. So basically যে এক্সাইজ ডিউটি হয় সেটা হচ্ছে নন রিগ্রেসিভ হয়, ঠিক আছে। নট আনপপুলার, দ্যাট ইজ ভেরি ইম্পসিবল, লাইক দ্যাট, but that is not unpopular, this is very popular, right? So this is the correct statement. Imposed on the X factory production, yes, that actually production যেটা X factory production তার উপর impose করা হয়, none of the above, that cannot be possible. So মানে উপরে কোনোটাই নয়, এটা ঠিক নয়। তো incorrect statement is non regressive, it is a regressive tax system. So this was the class for today, and I'm very sure that this class was important for you and the Bengali aspirants. Best of luck for your future endeavor. Very soon we will be coming with the different views and different classes for understanding the WBCS preparation in a better way. Till then, please, if you have any queries, don't forget to contact us on this both number, any of the number you can contact us, you can ask us about any paid course on Study IQ. Till then, please পড়াশোনা ভালোভাবে করো, নিজেদের খেয়াল রাখো, please take care, and thank you for watching this video till the end. Bye bye.